একটু সমস্যা হচ্ছে। তা যাই হোক, আমরা তো প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের প্রথম যেটা ছিল যে অ্যাবডোমিনের কজ, তো আমরা আগেও বলেছি যে আপার অ্যাবডোমিনের জন্য কিছু কজ আছে, লোয়ার অ্যাবডোমিনের জন্য কিছু কজ আছে, কিছু কজ আছে ডিফিউজ কজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জন্য, মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিউমোনিয়ার জন্য। যখন আমাদের কোনো পেশেন্ট যখন আমাদের কাছে যখন আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, প্রথম আমরা কি করব, আমরা এক্সক্লুড করব তিনটা সার্জিক্যাল কজ, এটা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস কিনা, পারফোরেশন কিনা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কিনা। তারপর যদি না হয় তখন আমরা, তাহলে আমরা এই তিনটা কিভাবে করব, পারফোরেশনটা আমরা করতে পারি আমরা পারকাশন করে, যদি লিভার ডায়ালিসিস অবলিটেশন থাকে। এই জন্য যে কোনো অ্যাকুইট অ্যাবডোমিনাল পেশেন্টকে আপনার লিভার ডায়ালিসিস অবলিটেশন আছে কিনা, বোর্ড লাইক রিজিডিটি আছে কিনা, রিবাউন্ড টেন্ডারনেস আছে কিনা। আমি তো বললাম যে রিবাউন্ড টেন্ডারনেস দিতে হাতে চাপ দিয়ে, এবারে চাপ দিয়ে একটু আপনি 3-4 সেকেন্ড ধরে রেখে সাডেনলি রিলিজ করতে হয়, তখন পেশেন্টের ফেসে পেন এক্সপ্রেশন হয়। সেটাই হচ্ছে হলো আপনার রিবাউন্ড টেন্ডারনেস। আর আমরা এগুলোকে ডায়াগনোসিস করতে পারি কিভাবে, শুধুমাত্র একটা প্লেন এক্সেন ইরেক্ট পোস্চার। এই জন্য হাসপাতালে 24 ঘন্টা সবসময় প্লেন এক্স অ্যাবডোমেন ইরেক্ট পোস্চার হয়, এটা আপনি করে রুগীকে বলবেন যে হোয়াইট ফিল্ম নিয়ে আসতে, তাহলে দুইটা রোগ আপনি খুব সহজে ডায়াগনোসিস করতে পারবেন। একটা হচ্ছে প্লেন এক্স অ্যাবডোমেন ইরেক্ট পোস্চার, আরেকটা হচ্ছে হলো সাবঅ্যাকুইট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন কোন পেশেন্ট যদি সাবঅ্যাকুইট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট গুলো সরাসরি সার্জারিতে চলে যায়, সাবঅ্যাকুইটটা সাধারণত আমাদের কাছে আসে। তো এতে সাধারণত একটা দেখা যায় যে পেপটিন পেন তো থাকে, ভমিটিং থাকে, আবার কখনো কখনো দেখা যায় যে কনস্টিপেশন থাকতে পারে, একটা কনস্টিপেশন হিস্ট্রি থাকে। আপনি যে জিনিসটা পাবেন দেখবেন যে অ্যাবডোমেন ডিস্টেন্ড হয়ে গেছে। এই জন্য আপনার সব সহ যতগুলো অ্যাবডোমিনাল পেশেন্ট থাকবে একটা তাদেরকে পারকাশন করতে হবে। পারকাশন করলে আপনি দেখবেন যে একটা ঢোলের মতো শব্দ হচ্ছে, বোম বোম শব্দ হইতে থাকবে। সেটা হচ্ছে, আর বালসান প্রেজেন্টও থাকতে পারে, অ্যাবসেন্টও থাকতে পারে, আর একসাথে আপনাকে ডায়াগনোস করতে হবে। এই জন্য যে কোনো অ্যাকুট অ্যাবডোমেনের পেশেন্ট যদি প্রেগনেন্সি না হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই প্লেন এক্স অ্যাবডোমেন ইরেক্ট পোস্চার আমাকে অ্যাডভাইস করতে হবে। অ্যাপেন্ডিসাইটিস আপনারা সবাই জানেন, অ্যাপেন্ডিসাইটিস সাধারণত কোথায় হয়, রাইট আইলের সাথে পেন হয়, এবং এটা ম্যাক্স বার্নিস পয়েন্ট আছে, যেটা ল্যাটারাল ওয়ান থার্ড এবং মিডিয়াল টু থার্ড, এর যেটা কম্বিনেশন, হ্যাঁ, এটা হচ্ছে এই যে মাঝখানে রাইট আইলিয়াক ফোসা, অ্যান্টেরোসোপিয়ালিক স্পাইন এবং যে আম্বিলিকাসের মাঝখানে যে ম্যাক্স বার্নিস পয়েন্ট আছে, যেটা হচ্ছে মিডিয়াল টু থার্ড এবং ল্যাটারাল ওয়ান থার্ড এর জাংশনে, সেখানে আমরা আমরা যদি প্রেস করি, প্রেস করে আমরা সেখানে টেন্ডারনেস পাবো। তো সাধারণত তাহলে আপনি অবশ্যই একটা রোগী যখন রিসিভ করবেন, তখন এই যে আমি বললাম যে আপার লোয়ার দেখবেন রিবাউন্ড টেন্ডারনেস আছে কিনা, অ্যাবডোমেন ডিস্টেনশন আছে কিনা, সাথে ম্যাক্স বার্নিশ পয়েন্ট টেন্ডারনেস আছে কিনা। ম্যাক্স বার্নিশ পয়েন্ট টেন্ডারনেস যদি থাকে, তাহলে আপনি চিন্তা করবেন যে এটা মেবি দিস এ কেস অফ অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। আপনার ডিডি যদি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে আপনি যে ইনভেস্টিগেশনটা লিখবেন, তো এখানে আপনাকে শুধু আল্ট্রাসাউন্ড লিখে দিলে হবে না, এইচআর আল্ট্রাসাউন্ড টু সি দ্য অ্যাপেন্ডিক্স, এই কথাটা উল্লেখ না করলে তারা অ্যাপেন্ডিক্সটা দেখবে না। তাহলে দেখেন, আপনি যখন পেশেন্ট রিসিভ করতেছেন, ওইটা খুব গুরুত্বপূর্ণ। ওই সময় আপনি যে অ্যাডভাইসটা দিবেন, যে যে ইয়া করবেন, সেটার সাথে কিন্তু আপনার অনেক কিছুর সাথে সম্পর্ক যুক্ত আছে। এছাড়া আমরা পেশেন্টের সাধারণত অনেক সময় এখানে রিবাউন্ড টেন্ডারনেস পাইতে পারি, পেশেন্টের জ্বর থাকতে পারে, বমি থাকতে পারে, আর আমরা টোটাল কাউন্ট করলে লিউকোসাইটোসিস পাই। আর যেহেতু এটা রাইট আইলের সাথে পেন থাকে, এখানে ফিমেল পেশেন্ট থাকলে টিউব ওভারিয়ান যেমন সালফিনজাইটিস, বা ওভারিতে যদি কোনো সিস্ট থাকে, বা আপনার রাপচার একটোপিক প্রেগনেন্সি অথবা টর্সন ওভারিয়ান সিস্ট, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ইউটিআই বা পাইলোনেফ্রাইটিস একটা ডিডি। এই জন্য কোনো পেশেন্ট যদি আপনি অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করেন, তাহলে তাকে সিবিসি দিতে হবে, প্লেন এক্স অ্যাবডোমেন কেওবি দিতে হয়, এবং সাথে ইয়া দিতে হয়, টোটাল কাউন্ট দেখতে হয়, ইউরিনারিমি দেখতে হয়। কারণ অ্যাপেন্ডিসাইটিস এর ডিডি কিন্তু এখানে পাইলোনেফ্রাইটিস হতে পারে, ফিমেল পেশেন্ট হইলে ওভারিয়ান বা ও ইয়া যে ওফোরাইটিস বা সালফিনজিওফোরাইটিস হতে পারে, ওখানে সিস্ট একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে টর্সন অফ দ্য সিস্ট হয়, অথবা সিস্টের মধ্যে হ্যামারেজ হলেও পেন হতে পারে। তাই এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তা আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে, কোনো পেশেন্ট যদি আপনি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস সাসপেক্ট করেন রিসিভের সময়, তখন আপনি যে আল্ট্রাসাউন্ড দিবেন, তখন আল্ট্রাসাউন্ডে কিন্তু শুধু আল্ট্রাসাউন্ড লিখলে হবে না, এইচআর মানে হাই রেজোলিউশন আল্ট্রাসাউন্ড টু সি দ্য অ্যাপেন্ডিক্স, মানে আপনি হোল অ্যাবডোমেন দিবেন, তোই সাথে লিখবেন এইচআর আল্ট্রাসাউন্ড টু সি অ্যাপেন্ডিক্স। এখন চলে গেলেন নেক্সট স্টেপে, তিনটা যদি আমি ডায়াগনোসিস ক্লিনিক্যালি এক্সক্লুড করতে পারি বা ইনভেস্টিগেশন এক্সক্লুড করতে পারি, তাহলে আমার পরবর্তীতে আমি চিন্তা করব সিআরপি। সিআরপি তে মনে হচ্ছে যে কোলিসিস্টাইটিস অথবা কোলিলিথিয়াসিস অথবা biliary cause কিনা, অর্থাৎ biliary cause কিনা। কোলিসিস্টাইটিস ওয়ান অফ দা কজ অফ অ্যাকুইট অ্যাবডোমেন, কোলিলিথিয়াসিস এর জন্য
কোলিসিস্টাইটিস হয়, অথবা কোলিলিটিয়াসিস হলে অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস হয়। এগুলো আপনি বেশি পড়বেন হচ্ছে সার্জারিতে। বিলিয়ারি কোলিকের জন্য পেন হইতে পারে, বিলিয়ারি পেরিটোনাইটিস হইতে পারে, এমপাইমা গলব্লাডার হতে পারে, অর্থাৎ গলব্লাডার জন্য পেন। আর তো হচ্ছে যে রেনাল কোলিক। রেনাল কোলিক কিন্তু সাধারণত আর লয়েন টু গ্রোয়েন পেন হয়। রেনাল কোলিকের পেনটা একটা ক্যারেক্টারিস্টিক থাকে, লয়েন থেকে গ্রোয়েনের দিকে যায়, এমনকি টেস্টিকলের দিকেও যেতে পারে। যাই হোক, লয়েন পেন, রেনাল দুইটা পেন খুব সিভিয়ার হবে যখন আপনি একটা অ্যাকুট অ্যাবডোমিনাল পেশেন্ট পাবেন। আর যখন দেখতেন যে তার পেন কমছে না, আপনাকে রুগী বারবার বিরক্ত করতেছে, আমার রুগী ব্যথা কমান ব্যথা কমান, তাহলে মনে করবেন ইউ ডিল উইথ আইদার প্যানক্রিয়াটাইটিস অর রেনাল কোলিক। মনে রাখবেন, এদের পেনে আপনি নর্মাল যে চিকিৎসা দিবেন এই চিকিৎসায় সাধারণত এই ব্যথা কমবে না। পিতে হলো অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, পাইলোনেফ্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ, এই জন্য সিআরপি বললাম। সেকেন্ড স্টেপ হলো আমাকে সিআরপিটাকে মাথায় রাখতে হবে যে কোলিসিস্টাইটিস কিনা, এটা রেনাল কোলিক কিনা, পিতে প্যানক্রিয়াটাইটিস কিনা, পাইলোনেফ্রাইটিস কিনা, পেপটিক আলসার ডিজিজ কিনা, পেলভিক পেন যেমন ফিমেল পেশেন্ট হইলে আমরা আগে বলছি পিআইডি কিনা। অনেক সময় কিন্তু ফিমেল পেশেন্টের পিআইডি হয়, অনেক সময় টর্শন অফ দ্য ওভারিয়ান সিস্ট হয়, রাপচার, একটোপিক প্রেগন্যান্সি। এই জন্য ফিমেল পেশেন্ট হইলে আপনাকে মাসিকের হিস্ট্রি নিতে হবে, তার মাসিক বন্ধ আছে কিনা, সে ম্যারিড কিনা। হ্যাঁ, এগুলো আপনাকে খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। যে অনেক সময় দেখা যায় ডিসমেনোরিয়ার পেন নিয়ে অনেক সময় রোগী আসা পড়ে, ডিসমেনোরিয়া অনেক সময় সিভিয়ার পেন হয়, তাই সুতরাং সবকিছু আমাকে মাথায় রাখতে হবে। এখন কোলিসিস্টাইসিসের পেন আপনারা জানেন এটা রাইট হাইপোকন্ড্রিয়ামে হয়, মারফি সাইন পজিটিভ হয়, এটা আপনার তো জানেনই। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারি, তো কোলিসিস্টাইটিস ডায়াগনোস করা যায় আল্ট্রাসাউন্ড। তাহলে দেখেন আমরা আস্তে আস্তে দেখবো আমাদের ইনভেস্টিগেশনের গুড। রেনাল কোলিক, এটা সিভিয়ার ক্রাম্পিক পেন হয়, নট রিলিভ বাই অর্ডিনারি ট্রিটমেন্ট। আমি আগেই বলছি যে ট্রিটমেন্ট এটা কমবে না, পেশেন্টের টিপিক্যাল লয়েন টু গ্রোয়েন পেন হতে পারে, আবার এটিপিক্যালও পেন হতে পারে। সাধারণত আমরা এক্সরে কিউবি করে বুঝতে পারি, এক্সরে কিউবিতে রেনাল স্টোন ধরা পড়ে, আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি। হ্যাঁ, সাধারণত রেনাল স্টোনের মধ্যে ইউরেটারিক স্টোন গুলো পেনফুল হয় বেশি। হ্যাঁ, আর ইউরিনে করলে আমরা আরবিসি পেতে পারি, ইউটিআই ফিচার পেতে পারি ইউরিনারিমি করলে। তারপর আসেন প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসের পেন হচ্ছে সিভিয়ার পেন, এটা ডায়াগনোসিস করা তো অনেক সময় দেখা যায় টিপিক্যাল পেন থাকে, রুগীর ইপিগ্যাস্ট্রিক পেন থাকে, রুগী নি এলবো বা মোহাম্মদান পজিশনে থাকে, এবং মেন কথা হচ্ছে যে রুগী মানে এটা রুগীর সাধারণত পেনটা আপনার রিলিভই হবে না, রুগী সিভিয়ার পেন থাকে। আপনি নর্মাল যে অ্যানালজেসিক দিচ্ছেন, আমরা যে ট্রিটমেন্টে দেখবো, এটাতে প্যানক্রিয়াটাইটিসের পেন কমবে না। তাহলে একটা রুগী যখন নর্মাল পেন কমবে না, আপনার অ্যানালজেসিক রুগী বিরক্ত করবে, তখন মনে রাখতে হবে আপনার ডায়াগনোসিস ভুল আছে, অথবা এটা প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট, অথবা এটা রেনাল কোলিকের পেশেন্ট, অথবা অন্য কোনো রকমের বড় রকমের কোনো প্যাথোলজি আছে সাধারণত। আর পেশেন্ট অনেক সময় কিন্তু প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট কিন্তু অনেক সময় শক নিয়ে আসে, শক, অলিগোরিয়া, এবং অনেক সময় দেখা যায় হ্যামোরেজিক প্যানক্রিয়াটাইটিস হলে আপনি ফ্ল্যাঙ্ক অথবা আম্বিলিক আছে আপনি রেডিশ মার্ক পাবেন। এই জন্য একটা পেশেন্ট যদি আপনার কাছে অ্যাবডোমিনাল পেন উইথ শক নিয়ে আসলো, তার ডিডি কি হতে পারে? অ্যাবডোমিনাল পেন উইথ শক নিয়ে আসলে আপনি চিন্তা করবেন এটা প্যানক্রিয়াটাইটিস 1 নম্বর। 2 নম্বর মাথায় রাখতে পারবেন, এটা কিন্তু ইনফিরিয়র এমআই হইলে কিন্তু এরকম হয়, ইনফিরিয়র এমআই বিপি চলে যায় এবং অ্যাবডোমিনাল পেন হতে পারে। ওই যে বললাম না যে ইনফিরিয়র সারফেসের জন্য পেনটা আপনার অ্যাবডোমেনে ফিল হয়। তাহলে চিন্তা করতে হবে। 3টা হচ্ছে হলো আপনার অ্যানোরিজম রাপচার হয়ে গেছে, অ্যানোরিজম রাপচার হওয়ার জন্য কিন্তু অনেক সময় পেন হয়, শক থাকে। তাহলে প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট কিন্তু আপনার একটা প্যানক্রিয়াটাইটিস হচ্ছে আমাদের খুব মেডিকেল ইমার্জেন্সি, এটা রোগীটা যে কোনো সময় খারাপ হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যেগুলো আমাদের যেরকম যদি আমরা ম্যানেজ করতে না পারি তাহলে কি হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই যে পেরিটোনাইটিস হয়, এগুলো রোগী কি হয় যদি আপনি ঠিক মতো ডায়াগনোস না করেন, এখানে থার্ড স্পেস ফ্লুইড লস হয়, এগুলো সাধারণত পরে একেআই ডেভেলপ করে। এই জন্য এগুলোকে প্রথমে আমাকে ডায়াগনোস করতে হবে এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে। পাইলোনেফ্রাইটিস তো আমরা জানি এটা সাধারণত হাই গ্রেড ফিভার থাকে, চিলসেন রাইগর থাকে, অ্যাবডোমিনাল পেন থাকে, রেনাল অ্যাঙ্গেল অনেক সময় টেন্ডার থাকতে পারে। সবসময় যে রেনাল অ্যাঙ্গেল টেন্ডার থাকবে না, কিন্তু আপনি দেখবেন যে লয়েনে টেন্ডারনেস থাকে। আমরা তাদের কোনো পেশেন্টে যদি ফিভার থাকে, চিলসেন রাইগর থাকে, অ্যাবডোমিনাল পেন থাকে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার থাকে, অথবা রেনাল আমরা যদি দেখি যে লয়েনে টেন্ডারনেস আছে, এবং ইনভেস্টিগেশন করলে আমরা সিবিসি তে পাবো লিকোসাইটোসিস, আমরা ইউরিনে আরবিসি পাইতে পারি, আবার নাও পাইতে পারি, ডাব্লিউবিসি কাজ পেতে পারি, আবার নাও পেতে পারি। এবং আল্ট্রাসাউন্ড করলে তারা পাইলোনেফ্রাইটিস বলে দিবে। পাইলোনেফ্রাইটিস সবসময় যে আল্ট্রাসাউন্ডতে দেখা যায় তাও না, আবার অনেক সময় ইউরিনেও যে সব সময় আপনার পাওয়া যাবে তাও না। তবে পাইলোনেফ্রাইটিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। নিউমোনিয়া এবং পাইলোনেফ্রাইটিস এমন একটা ডিজিজ যেখান থেকে রোগী সেপসিসে চলে যাবে, আর পাইলোনেফ্রাইটিস থেকে রোগী কিন্তু রেনাল ফেলিউরে চলে যেতে পারে। তাহলে এখানে বুঝতে হবে যে রোগীর হাই গ্রেড অফ ফিভার আছে, এটা কিন্তু সাধারণ না, এটা মোস্ট লাইকলি আইদার পাইলোন ইনফেক্টিভ কজার সম্ভাবনা বেশি থাকে। পাইলোনেফ্রাইটিস
ফিভারটা আছে চিলস এন্ড রাইগর দিয়ে, রুগী দেখবে যে কাঁপায় জ্বর হয়েছে 103-4 জ্বর থাকে। রুগীর কখনো ইউরিনারি কমপ্লেন থাকতেও পারে, নাও থাকতে পারে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস না থেকে অ্যাবডোমিনাল পেন, লয়েনে পেন থাকে। তাহলে আমরা সিবিসি করলে লিউকোসাইটোসিস পাবো, ইউরিনে আমরা আরবিসি পাইতে পারি, অথবা পাসেল পেতে পারি, কাস্ট পেতে পারি। আল্ট্রাসাউন্ডে বলবে যে কিডনিটা সোলেন হয়ে গেছে। তারপর আসেন পিউডি। পিউডি তো আসলে কোনো ডিজিজ না, এটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। যখন আমরা কোনো পেশেন্ট ডায়াগনোসিস করতে পারবো না, তখন আমরা একে ডায়াগনোসিস করব যে দিস ইজ এ কেস অফ পিউডি। ঠিক আছে, তাহলে পিউডি হলো সবার শেষে ডায়াগনোসিস, সবকিছু শেষ করে যখন আমরা পড়বো পিউডি ডায়াগনোসিস। তবে মনে রাখবেন যে পেপটিক আলসার ডিজিজে সাধারণত ফিভার থাকে না, সুতরাং কোনো পেশেন্টের যদি ফিভার উইথ অ্যাবডোমিনাল পেন থাকে তাহলে পিউডি ইজ এক্সক্লুডেড। হ্যাঁ, পিউডি এক্সক্লুডেড হয়ে গেছে। তাহলে আমরা সাধারণত পিউডি রোগী আসলে আমরা তাহলে কিভাবে করি? আমাদের তো কথা একটাই, পিউডি করার আগে আমাদের অ্যাবডোমেনের এক্সরে করতে, আমাদের সার্জিক্যাল কজ গুলো এক্সক্লুড করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, আদার কজ গুলো এক্সক্লুড করতে হবে। আমরা সিবিসি ইউরিন করবো, অন্যান্য ইনফেক্টিভ কজ আছে কিনা, সিরাম লাইপেজ দেখবো এটা আছে কিনা। যখন সবকিছু ভালো থাকে তখন চিন্তা করব ইটস মেবি কেস অফ পিউডি। তখন আমরা কি করব? এন্ডোস্কোপি অফ দা আপার জিআইটি করব। অনেক সময় দেখ, সবসময় মনে রাখবেন যে যে কোনো অ্যাবডোমিনাল পেন পেশেন্ট যদি বয়স্ক হয় বা এখন যদি 20 বছর বা 30 বছরের কাছাকাছি, আমরা একটা ইসিজি করবোই। কারণ অনেক সময় আমি বারবার বলছি, এটা হলো আপনাদের লার্নিং এর, যেটা আপনারা বয়স্ক মানুষ হলে বা 30 বছরের বেশি হলে কোনো পেশেন্ট যদি অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, আপনি তাকে একটা সবসময় একটা ইসিজি করবেন। কারণ একটা এটিপিক্যাল প্রেজেন্টেশন, আমি আগেই বলছি, ইনফিরিয়র এমআই অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে। এই সমস্ত রোগী আমরা অনেক রোগী চেম্বারে পাইছি, দেখা গেছে রোগী আসছে, হাঁটছে, বসছে, অ্যাবডোমিনাল পেন, আমরা মোটামুটি সব মনে করে অ্যাবডোমিনের চিকিৎসা দিচ্ছি আর একটা ইসিজিও দিচ্ছি, শেষে দেখা যাচ্ছে রোগী সবই ভালো, ইসিজি তে পেশেন্ট ইনফিরিয়র এমআই নিয়ে আসছে। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে একটা পেশেন্ট, আমরা পিউডির ব্যথা হইলেও অনেক এমআই পেশেন্টের প্রেজেন্টেশন পিউডির মতো হয়। এই জন্য সবসময় রাখবেন যখন আপনি পেপটিক আলসার ডিজিজটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন ইন অ্যাকুইট ইমার্জেন্সি রুম, আপনার ইমার্জেন্সি রুমে পেপটিক আলসার যদি পারফোরেশন না হয়, এটা আপনার ডায়াগনোস করবেন, এটা সবসময় ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। তাহলে আমরা আগে এগুলো ডায়াগনোস করে পরের দিন আমরা এন্ডোস্কোপি করতে দিব। এছাড়া স্টেপ 3, যখন আপনি লোয়ার অ্যাবডোমিনাল পেন চিন্তা করবেন, অনেক সময় মেলের ক্ষেত্রে সিস্টাইটিস হতে পারে, ফিমেলের ইউটিআই এর জন্য অনেক সময় পেন হয়, সেটা সাধারণত কি হয়? লোয়ার অ্যাবডোমিনে পেন হয়। আপনি দেখবেন যে সুপ্রাপিউবিক অঞ্চলে চাপ দিয়ে রোগী ব্যথা পায়, রোগী অন্যান্য জায়গায় জন্য অ্যাবডোমেন পালপেশন খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন অ্যাবডোমেন পালপেশন করে কোন জায়গায় কোথায় পাইতেছেন, আপনি রাইট আইলিয়াক প্রসাদে পাইলে চিন্তা করবেন এটা অ্যাপেন্ডিক্সের যাওয়ার সম্ভাবনা আছে। আপনি লেফট আইলিয়াক প্রসাদে পান বা ওদিকে পান, তাহলে আপনি চিন্তা করবেন ইউটিআই হইতে পারে, ডাইভার্টিকুলাইটিস হইতে পারে। যদি লয়েনে পান তাহলে আপনি চিন্তা করবেন যেটা পাইলোনেফ্রাইটিস হতে পারছে। আপনি যদি রাইট হাইপোকন্ড্রিয়ামে পান তাহলে আপনি চিন্তা করবেন। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? না স্যার, না স্যার, দেখা যাচ্ছে না। আর কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন স্ক্রিন সাজিয়ে জি দিচ্ছি স্যার, যেটা এখন দেখা। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, গুড। আজকে খুব ডিস্টার্ব করতেছে, বুঝতেছি না। তারা মনে হয় ভাবতেছে যে মাগনা জি মাগনা স্যার। করতেছি তো প্রতিদিন, এইটা শুনে মনে হয় ঝুম ভাবছে যে। আচ্ছা, যাই হোক। তাহলে দেখেন, আমরা লোয়ার অ্যাবডোমিনাল পেন ইন মেলে হচ্ছিল সিস্টাইটিস একটা কজ। সিস্টাইটিস তো সাধারণত লোয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে। এগুলো তো অনেক সময় রুগী কিন্তু আসে পড়ে, দেখা যাবে অনেক রুগী দেখবেন যে শেষে ডায়াগনোস হয় ইউটিআই সিস্টাইটিস। হ্যাঁ, তো সাধারণত সিস্টাইটিস এর পেনটা কোথায় হবে? লোয়ার অ্যাবডোমিনাল পেন থাকবে। সিস্টাইটিস এর কিছু কিছু লক্ষণ আছে, যেমন আর্জেন্সি থাকবে, হেজিটেন্সি থাকবে, পেশেন্টের ডিজোরিয়া থাকবে। হ্যাঁ, এই রোগীগুলো থাকবে। রোগীগুলো বলে যে আমরা প্রস্রাব করার, মানে সিস্টাইটিস হইলে রোগী প্রস্রাব ধরে রাখতে পারবে না, কারণ ইনফ্লাম থাকে তো ইউরিনারি ব্লাডার, ধরতে সে চলে যাবে। আর এগুলো থাকে অনেক সময়, সিস্টাইটিস থাকে, ইউরেথাইটিস থাকে, যে জন্য আপনি ডিজোরিয়া পাবেন। হ্যাঁ, ডিজোরিয়া এগুলো হিস্ট্রি থাকে। ফিমেল পেশেন্ট হলে তো লোয়ার অ্যাবডোমিনাল পেন হলে কতগুলো সিস্টাইটিস মাথায় রাখতে হবে, এই জন্য আপনি দেখেন অনেক কিছু মাথায় রেখে আপনাকে আগাইতে হবে। ইউটিআই, পিআইডি, অনেক সময় ম্যাক্সিমাম পেশেন্ট লোয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, দেখা যায় যে আলটিমেটলি এটা পিওডি ডায়াগনোসিস হয়। পিওডি কিন্তু মারাত্মক পেনফুল হয় এবং সাধারণত ম্যারিড ওমেনদের হয়। আনম্যারিড ওমেনদের উইদাউট সেক্সুয়াল এক্সপোজার পিআইডি ইজ আনলাইকলি। ডিসমেনোরিয়া, অনেক সময় দেখা যায় যে হিস্ট্রি নিতে হয় যে মাসিক চলতেছে কিনা, দেখা যায় আসলে সে ডিসমেনোরিয়ার পেন নিয়ে আসছে, আমরা অনেক পরীক্ষা করে দেখা যায় যে আসলে হিস্ট্রি নেওয়া হয় না।
ওই যে অনেক সময় দেখা যায় যে বললাম টর্সন ইনফেকশন অফ দা ওভারিয়ান সিস্ট, অ্যাডেনোসাইটিস সিস্ট থাকলে সেগুলো ইনফেক্টেড হয়, টর্সন হয়, হ্যামোরেজ হয়। আর এই যে সবচেয়ে মনে রাখবেন, কোন ফিমেল পেশেন্ট, ম্যারিড পেশেন্ট বা আনম্যারিড পেশেন্ট, আপনাকে অবশ্যই মিনিচুয়াল হিস্ট্রি নিতে হবে। রেগুলার মাসিক ছিল, মাসিক বন্ধ আছে, এবং অনেক সময় রাত্রের একটা পিকনিক আছে, কারণ অনেক সময় পেশেন্টরা খেয়াল করে না যে তাদের মাসিক বন্ধ বা প্রেগনেন্ট ধারণা করে না, কিন্তু অনেক রোগী দেখা যাচ্ছে এটা একটা লাইফ সেভিং। এটা মনে রাখতে হবে যে আমাদের ফিমেল পেশেন্ট হলে, অ্যাকুইট অ্যাবডোমেন হলে মিনিস্ট্রিয়াল হিস্ট্রি আমাদের খুব গুরুত্বপূর্ণ। আসুন সিস্টাইটিস হলে যে একই কথা বললাম, বার্নিং সেন্সেশন থাকে, মিকচুরেশন থাকে, ডিসইউরিয়া থাকে, ইউরিনে সাধারণত পার্সেল থাকে, 5টার বেশি থাকবে। আমরা জানি যে আল্ট্রাসাউন্ড, এক্সরে কিউব, এগুলো আরবিএস করতে হয়, সুপ্রাবেরিক, এগুলো বলে দিছি। পিআইডি হলে লোয়ার অ্যাবডোমিনাল পেন হয়, বা ভ্যাজাইনাল, অনেক সময় পেশেন্টের ডিসচার্জ থাকে, ভ্যাজাইনাল বা সার্ভাইকাল ডিসচার্জ থাকে। হ্যাঁ, ভ্যাজাইনাল সার্ভাইকাল ডিসচার্জ থাকে। তারপরে দেখা যাচ্ছে যে রুগীদের ডিসপেরোনিয়া হিস্ট্রি থাকে, রিসেন্ট অ্যাবর্শন হিস্ট্রি থাকে, অ্যাস্টিয়ার হিস্ট্রি থাকে। তাহলে আমরা ইউরিনারিমি করব, আল্ট্রাসাউন্ড করলে পাউস অফ ডগলাস বলবে কালেকশন আছে, আর এছাড়া আরবিএস কেটিন এগুলো তো করবোই। রাপচার একটা প্রেগনেন্সি, হিস্টোপ্যানোরিয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেন থাকে, টেন্ডার থাকে, রোগী অনেক শক এবং সিভিয়ার এনিমিয়া নিয়ে আসে, এই জন্য এটা কিন্তু একটা সিভিয়ার, এটার জন্য আপনাকে এই জন্য ডায়াগনোসিস করতে হবে। এই জন্য যে কোনো ফিমেল পেশেন্ট আপনাকে অবশ্যই অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসলে আপনাকে তার মিনিচুয়াল হিস্ট্রি নিতে হবে। যদি অ্যামেনোরিয়া থাকে আল্ট্রাসাউন্ড তো করতেই হবে, সাথে প্রেগনেন্সি টেস্ট করতে হবে, কারণ আল্ট্রাসাউন্ড তো অনেক সময় বুঝতে পারে না, তারা মনে করে যে পেলভিক কালেকশন আছে, বিভিন্ন জায়গায় ইয়ে আছে, কিন্তু এই জন্য মাস্ট প্রেগনেন্সি টেস্ট করতে হবে যদি অ্যামেনোরিয়া থাকে। আর টর্সন তো বললামই, এটা তো সাধারণত আমরা ইয়ে দ্বারা বুঝতে পারবো, আল্ট্রাসাউন্ড করলে বুঝতে পারবো। এখন স্টেপ 4 হচ্ছে যদি এই কোনো ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তখন আমরা আদার এটিপিক্যাল কজ গুলো চিন্তা করবো, যেমন ডাইভার্টিকুলাস, আইবিডি। আইবিডি তো সাধারণত অ্যাবডোমিনাল পেন থাকে, অনেক সময় ব্লাডি ডায়রিয়া থাকে, অ্যাকুইটি ইন্টেস্টিনাল ইসকেমিয়া বা ভাস্কুলাইটিস থাকে। তো এগুলো আপনাদের অ্যাজ ইন্টার্ন ডক্টর হিসাবে আপনাদের এগুলো ডায়াগনোস করার দরকার নাই, এগুলো আপনার একদিন 2 দিন পরে ডায়াগনোস হবে। এগুলো সাধারণত কখনোই আপনার সহজে ডায়াগনোস হবে না, এগুলো ডায়াগনোস হতে সময় লাগবে। হ্যাঁ, এগুলো ডায়াগনোস হতে সাধারণত দেখা যায় যে অনেক দিন সময় লেগে যায়। তাহলে আমরা এগুলো এটিপিক্যাল চিন্তা করবো যে অন্য কোনো কিছু আছে কিনা। আর নেভার ফরগেট যে অ্যাবডোমিনাল কজের জন্য কতগুলো জিনিস ফরগেট করবেন না। এক, এমআই, ইনফিরিয়র এমআই প্রেজেন্টেশন গ্যাস্ট্রিকের মতো ব্যথা নিয়ে আসে। 2 নম্বর, লোবার নিউমোনিয়া। আমি আগেই বলছি যে লোয়ার লোবে যদি নিউমোনিয়া হয় তখন দেখা যায় কি, লোয়ার লোবে নিউমোনিয়া হলে এটা ভেজাল নিউমোনিয়ার কারণে ইপিগ্যাস্ট্রিক পেন হয়। পিএলআইডি অনেক সময় দেখা যাবে অনেক রোগী আপনারা ডায়াগনোসিস করছেন কি অ্যাবডোমিনাল পেন, পরে আলটিমেটলি দেখা গেল আসলে তার হচ্ছে ডিস্ক প্রলাপসের জন্য রেডিকুলার পেন হয়, রেডিকুলোপ্যাথি হয়। রেডিকুলোপ্যাথি হয় তখন অনেক সময় জন্য এগুলো অনেক সময় মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে নন অ্যাবডোমিনাল কজ অফ অ্যাবডোমিনাল পেন। আর অনেক কজ আছে, আমরা এগুলো বলবো না। তো অ্যাকুট অ্যাবডোমেন হলে আমরা কি করব? আমরা প্রথমে যখন অ্যাকুট অ্যাবডোমেন হলে আমরা আমাদের যে ট্রিটমেন্ট অ্যাডমিশন কি পেশেন্টকে বেড রেস্ট দেই। আমরা সাধারণত অ্যাকুট অ্যাবডোমেন সেটাকেই বলি যেটা সিভিয়ার অ্যাবডোমিনাল পেন থাকে, রুগী ব্যথায় কুকড়াতে থাকবে এবং রুগী তখন বলবে যে আমার ব্যথা কমাও। আপনি কি ডায়াগনোস করলেন বা কি করলেন কোনো কিছু কথা না, আপনার রুগী চাচ্ছে ব্যথা কমানোর জন্য, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এনপিও রাখি। যদি দেখি যে আমরা পারকাশন করে দেখতে হবে যে অ্যাবডোমেন ডিস্টেন্ট কিনা, কারণ তার অ্যাবডোমেনে আপনি তো জানেন অ্যাবডোমেন কখন পেন হয়। অ্যাবডোমিন পেন হয় 4টা কারণে। ভিসারাইজ পেন ইনসেনসিটিভ, এক, যদি এখানে গ্যাসিয়াল ডিস্টেনশন হয়, এখানে যদি অ্যাসিড বার্ন হয়, অথবা যদি ইসকেমিয়া হয়, এই 3টা কারণে সাধারণত আপনার অ্যাবডোমিন পেন হয়, নাহলে পেন হয় না। এই জন্য অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকলে এটা অবশ্যই এনজি টিউবের মাধ্যমে রিলিভ করতে হবে, নাহলে পেশেন্টের পেন কমবে না। এই জন্য আমরা সাধারণত হুম কি করব, আমরা সাধারণত এরপরে সাধারণত এনজি সাকশন দেই। এনজি সাকশন দিতে হবে আপনাকে, দেখবেন যে এনজি সাকশন দিলে পেশেন্ট একটা বাইল কালেকশন আসবে এবং আপনার পেশেন্টের পেটটা সফট হবে। এরপর আমরা ফ্লুইড দিব, আমরা সাধারণত নর্মাল স্যালাইন বা হার্টমেন দিই, যেহেতু আমরা জানি না এটা পেশেন্টের ডায়াবেটিক নন ডায়াবেটিক। 2 লিটার ফ্লুইড দেই, 20 ড্রপস পার মিনিটে দেই। তাহলে প্রথমে হচ্ছে এনপিও আমরা রাখবো। সাধারণত যদি অ্যাকুইট সিভিয়ার পেন থাকে এনজি সাকশন দিব ওই সমস্ত ক্ষেত্রে যেখানে আমার কাছে ডায়াগনোস হবে পেশেন্টের পেরিটোনাইটিস আছে, কারণ পেরিটোনাইটিস হলে বাউল মুভ হবে না, ইয়া হয়ে যাবে, স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। অথবা অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, সাব অ্যাকুইট বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকলে। তাহলে ফ্লুইড দিলাম, তারপরে আমার কাজ হচ্ছে হলো কি আমরা পিপিআই দিব, সরি একটা অ্যান্টিবায়োটিক দিব। আমরা সাধারণত অ্যাকুইট অ্যাবডোমেন রুগীগুলো যদি পিউডি না হয়, আমরা সব রুগীগুলোকে এত তো আমরা ডায়াগনোস করতে পারি না, একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সেটা আপনি যে কোনো গ্রাম নেগেটিভ কাভার করে এরকম অ্যান্টিবায়োটিক দিলে হয়, যেমন সিপ্রোফ্লক্সাসিন দিতে পারেন, সেফট্রাকজন দিতে পারেন, সিফ্রোক্সিম দিতে পারেন। আর যদি আপনি মনে করেন বিলো দা আম্বিলিকাস প্যাথোলজি আছে বা যদি মনে করেন, তখন আমরা সাধারণত
পেট্রোনিডাজল ইউজ করি টু কাভার দ্য অ্যানারোবিক অর্গানিজম। তাহলে আমরা সাধারণত পেট্রোনাইটিস ডেভেলপ করলে অথবা মনে করি যে বিলো দ্য পেলভিক রিজনে যদি কোনো প্যাথোলজি চিন্তা করি, সেক্ষেত্রে ম্যাট্রো অ্যাড করি। তাহলে সিপ্রোম্যাট্রো আগে দেওয়া হইতো, এখন সেপ্রাইজন দেখা হয়, সিপ্রোলিজিম দেওয়া হয়। তাহলে আমরা দিলাম এনপিও, রাখলাম আমরা এনজি দিলাম, যদি ডিস্টেনশন থাকে আমরা ফ্লুইড দিলাম, এবং আমরা কি করব এরপরে আমরা অ্যান্টিবায়োটিক একটা চয়েস দিলাম। তারপরে এখন আমরা দিব হলো পিপিআই, কমন পিপিআই, যে কোনো একটা আপনি পিপিআই দিতে পারেন, পেন্টোপ্রাজল, সোমিপ্রাজল, ওমিপ্রাজল, যেটা আপনার খুশি। এরপরে আপনি দেখা যাচ্ছে অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স হিসেবে আমরা কি দিতে পারি, আমরা এখানে আমাদের চয়েস হচ্ছে ট্রামাডল হাইড্রোক্লোরাইড দিতে পারি, অ্যানাডল, কিটোরোলাক দিতে পারি, এবং নেলবুফিন বা নেলবান্টু, যেটা নেলবুফিন আমরা দিতে পারি। এগুলোতে নেলবুফিন হচ্ছে একটা হচ্ছে অপয়েডস, আর ট্রামাডল অপয়েড, আর কিটোরোলাক হচ্ছে এনএসএস। এখন মনে রাখবেন, যদি আপনার ডায়াগনোসিস থাকে পেপটিক আলসার বা পারফোরেশন পেপটিক আলসার, সেক্ষেত্রে আপনি কিটোরোলাকটা দিবেন না, বা আপনি কনফিউজ থাকলেন, তা সেক্ষেত্রে আমার চয়েস অফ সেফ চয়েস অফ কি অ্যানাডল। আর আমি যদি মনে করি যে না এটা পিউরিন, এটা রেনাল করি, এটা প্যানক্রিয়াটাইটিস বা এটা অমুক, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, ইউটিআই এর জন্য বা তখন আমরা ইচ্ছা করলে পেশেন্টকে কিটোরোলাক দিতে পারি। হুম। তাহলে আমাদের চয়েস অফ অ্যানালজেসিক্স এর মধ্যে তিনটা আছে, ট্রামাডল, হাইড্রোক্লোরাইড, কিটোরোলাক। আর হচ্ছে অনেক সিভিয়ার ব্যথা, কিছুতেই কমতেছে না, সেক্ষেত্রে আমরা তো প্যাথিডিন দিতে পারি না বা দেই না। কারণ অনেক ক্ষেত্রে যেমন প্যানক্রিয়াটাইটিসের জন্য প্যাথিডিন দিতে হয়, বিলিয়ারি কোলিকের জন্য অনেক সময় প্যাথিডিন দিতে হয়, এমনকি রেনাল কোলিক হলে অনেক সময় প্যাথিডিন দেওয়ার ইন্ডিকেশন আছে, মরফিন দেওয়ারও কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিকেশন আছে। কিন্তু আমরা ওইগুলো না দিয়ে আমরা সেফে নালবান্টু আমরা দিয়ে দিই যখন দেখবো রোগী এই প্রথম গুলোতে ব্যথা কমতেছে না। আর কিটোরোলাক তো এনএসএড, সুতরাং আপনার ডায়াগনোস যদি পেপটিক আলসার ডিজিজ বা পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ বা নন আলসার ডিসপেপসিয়া, তাহলে সেক্ষেত্রে আমরা কিটোরোলাক দেখবো না। ট্রামাডল হাইড্রোক্লোরাইড দিলে মনে রাখতে হবে যে আপনি ইমিডিয়েট দিয়ে দিবেন, কারণ অ্যাকুইট অ্যাবডোমেনে এমনি ভমিটিং টেন্ডেন্সি বেশি থাকে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত রোগীকে কি করব, অ্যানারোল দিলে, ট্যাবলেট ফর্মেও দিলে মনে রাখবেন অ্যানারোলের সাইড ইফেক্ট কিন্তু এরা নশিয়া ভমিটিং করে। এই জন্য অনেক রোগী আপনি মুখে দিলে দেখা যাচ্ছে রোগী বমি হয়, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার এটা অ্যানারোলের জন্য বমি হচ্ছে। তাহলে বেটার টু আমাদের একটা ইনস্ট্যান্ট ইনজেকশন দিয়ে দিলে হয়। তারপর এটা যদি অ্যান্টিস্পাজমোটিক হয়, আপনাকে রোগী বলে ক্রাম্পিং পেন, পেনের নেচার যেমন রেনাল করিক, ইউরেটারিক করিক, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই যে যে টাইমোনিয়াম যেটা দেই, টাইমোনিয়াম যেমন এলজিএন, নরভিস, এগুলো আমরা দিতে পারি। আর অ্যান্টিবায়োটিক তো বললাম, এই বমি থাকলে দিব, অথবা আমরা যদি অ্যানাডল বা নালব্রান্টু দেই তখন আমরা দিতে পারি। আর যদি আপনি মনে করেন যে এটা আপনার ইন্টেস্টাইন অবস্ট্রাকশন আছে, সাবঅ্যাকুট ইন্টেস্টাইন অবস্ট্রাকশন আছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্ডার আছে, তখন অথবা আপনি দেখলেন যে অনেক গ্যাস সাথে অ্যাক্সেস করে, তখন আপনি এনেমা বা ফ্লিট এনেমা দিলে দেখা যাবে যে পেশেন্টের কমে যাবে। তাহলে দেখেন আমরা মোটামুটি যা করলাম তা এরকম। তাহলে মোটামুটি অ্যাকুইট অ্যাবডোমিনাল পেনে আমরা কি দেই, পেশেন্টকে প্রথমে এনপিও রাখি, আমাদের মনে হয় 5 মিনিট পরে, 40 মিনিট হয়ে যাচ্ছে, তো 5 মিনিট পরে আমরা এটা বন্ধ করে দেওয়া, এটা চলে যাবে। তাহলে আপনার অটোমেটিক আবার আগে যে যেটা আমি পরে যে লিঙ্কটা দিচ্ছি, ওই লিঙ্কে, যে লিঙ্কে দিয়ে এখন ঢুকছেন সেটাতে আবার ঢুকে যাবে। তাহলে এখন আমরা মোটামুটি, তাহলে যে কোনো পেশেন্ট আমার অ্যাকুইট অ্যাবডোমেন হলে আমরা কি করব, আমরা অ্যাকুইট অ্যাবডোমেন যদি হয় তাহলে ফার্স্ট যে কাজটা করব, আমরা পেশেন্টকে এনপিও রাখবো প্রথমে। হ্যাঁ, অ্যাকুইট অ্যাবডোমেন এনপিও রাখবো, তারপর আমি দেখবো অ্যাবডোমেন ডিস্টেন্ট কিনা, যদি ডিস্টেন্ট হয় অথবা পারফোরেশন হয় অথবা পেরিটোনিয়াস আমার ডায়াগনোসিস হয়, তাহলে আমি এনজি সেকশন দিব। আর নাহলে আমরা এনজি সেকশন দিব না যদি অ্যাবডোমেন না থাকে। তারপর আমরা একটা ফ্লুইড দিলাম 2 লিটার, আমরা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিব, আমরা পেশেন্টকে পিপিআই দিব, তারপরে আমরা অ্যানালজেসিক্স দিব। অ্যানালজেসিক্স এর ক্ষেত্রে তো বললামই, আপনি কিটোরোলাক পিউরিতে দিবেন না। আর যখন দেখবেন নর্মাল অ্যানাডল দিলেন বা ব্যথা কমতেছে না, অনেক সিভিয়ার ব্যথা, সেই ক্ষেত্রে আপনি নালবান 2 দিতে পারেন। অ্যানাডল দেশি যেহেতু এটা অপয়েড, এগুলো কি ভমিটিং করে জন্য আমরা ইমিস্ট্রিক দিব। পেশেন্টের যদি পেনটা ক্রাম্পিং পেন হয়, এবং পেশেন্টের যদি মনে হয় যে এটা এই পেনটা ক্রাম্পিং, এবং তখন আমরা অ্যান্টিস্পাজমোটিক দিতে হবে। তারপর পেশেন্টের যদি দেখা যাচ্ছে যে না আসলে এই পেশেন্টের সাথে দেখা যাচ্ছে যে সাবঅ্যাকুট ইন্টেস্টাইন অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, তার কনস্টিপেশন আছে, তার মানে আপনার ইয়া হচ্ছে না, বাউল পাস হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অ্যানেমা সিমপ্লেক্স দিলেই দেখা যায় যে যেটা ফ্লিট এনামা পাওয়া যায়, রোগীর ব্যথা অনেক কমে যায়। আর অনেক সময় অনেক রোগীর ব্যথা থাকে কিন্তু মাইল্ড মডারেট ব্যথা থাকে, অত বেশি ব্যথা না, সেই ক্ষেত্রে আমরা কি করি,
আমরা বড়দের একটা ফ্লুইড দিতে পারি, সেক্ষেত্রে আমরা পিপিআর আর আমরা সাধারণত অ্যান্টিস্পাজমোটিক দেই। দেওয়ার পরে অবজারভেশন করি যে পরীক্ষা নিরীক্ষা গুলো আসে দেখি কি কারণে, কারণ সব রোগী যে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে না। অনেকে পেটে ব্যথা করে, কিন্তু দেখা যায় মাইল্ড টু মডারেট, আপনি ব্যথা করে টেন্ডারনেস কিছু পেলেন না, সেই সমস্ত ক্ষেত্রে আপনি একটা যে কোনো একটা পিপিআই দিলেন ইনজেক্টেবল ফর্মে, ইমিডিয়েটলি একটা টাইমোনিয়াম দিলেন, যদি মনে করেন একটা ফ্লুইড রাখতে পারেন, তারপর আপনি ইয়াতে তাহলে এনপিও আমরা রাখি সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে। এনজি তো বললামই আমরা, এনজি সেকশন এবং এনএম আমরা সাধারণত ইন্টেস্টাইন অবস্ট্রাকশন বা সাবএকুট ইন্টেস্টাইন অবস্ট্রাকশন দিই। অ্যান্টিবায়োটিক সাধারণত ইন্ডিকেশন পিইউডি ছাড়া যে কোনো ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তবে আমরা সাধারণত সব রোগীকে দিয়ে দেই। আর মেট্রোনিডাল শুধু দেওয়া হবে কখন, যদি পেরিটোনিয়াইটিস থাকে, অ্যাপেন্ডিসাইটিস থাকে, পেশেন্টের প্যাথোলজি পেলভিক অরিজিন থাকে, বা পেন বিলো দ্য আম্বিলিকাস, এক কথা অনেক সময় আমরা বলি যে আম্বিলিকাসের নিচে পেন হলে, যেটা লেমেন টার্মে আমরা বলি যে মেট্রো অ্যাড করে দিতে পারো। আর একটা অ্যাবডোমিনাল রেড, আমরা রেড ফ্ল্যাগ সাইন গুলো কি, রেড ফ্ল্যাগ সাইন মানে কি, যদি একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে তার সাথে ফিভার থাকে, তাহলে মনে রাখতে হবে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। বা রিবাউন্ড টেন্ডারনেস, যেটা আমি বললাম যে রিবাউন্ড টেন্ডারনেস হচ্ছে সাইন অফ পেরিটোনাইটিস, তাহলে আপনার অ্যাবডোমিনাল পেশেন্টের ক্ষেত্রে সবসময় রিবাউন্ড টেন্ডারনেস দেখতে হবে। কিভাবে দেখতে, এটা চাপ দিতে হয়, চাপ দিয়ে কিছু 2-3 সেকেন্ড ধরে রেখে সাডেনলি আপনার অ্যাবডোমিন ইয়া করতে হয়, হাতটা রিলিজ করতে হয়, তখন দেখা যাবে যে যখন আপনি রিলিজ করবেন তখন ফেশিয়াল এক্সপ্রেশন অফ পেন হবে। পারসিস্টেন্ট ভমিটিং, রোগী খালি ভমিটিং হইতেছে, অবলিটারেশন অফ লিভার ডালনেস আছে, পেশেন্ট ইউরিন আউটপুট কমে গেছে, বিপি কমে যাওয়া, ইউরিন আউটপুট কমে যাওয়া, হ্যাঁ এগুলো কিন্তু ওয়ান অফ দা, এগুলো কি হয় মনে রাখতে হবে, বিপি কমে যাওয়া এবং ইউরিন আউটপুট কমে যাওয়া, হ্যাঁ বিপি এবং ইউরিন আউটপুট কমে যাওয়া, এটা হচ্ছিল এর লক্ষণ। হ্যাঁ, দিস ইজ দা ফিচার্স অফ, এটা শখের ফিচার, এগুলো আমাদের মনে হবে। আমরা মনে হয় 8-2 মিনিটের মধ্যে চলে যাব। আর নট রেসপন্স, আর সবসময় যখন দেখবেন আপনি একটা পেশেন্ট একটু একুইটি আপনি ম্যানেজমেন্ট দেখেন, দেখেন যে ম্যাক্সিমাম পেশেন্ট 6 থেকে 7 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু একটা পেশেন্ট আপনি অ্যাবডোমিনাল একুইটি আপনি ম্যানেজমেন্ট দিচ্ছেন, রোগী ডিটোরিয়েট করতেছে, ভালো হচ্ছে না, তো এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। তাহলে ফিভার, রিবাউন্ড টেন্ডারনেস, তারপর আমাদের অবলিটেশন অফ দ্য লিভার ডার্নেস, পারসিস্টেন্ট ভমিটিং, ডিক্রিজ ইন আউটপুট, অল আর গোস ফেভার অফ, আর শকের ফিচার থাকলে এগুলো মনে রাখতে হবে। এটাতে অ্যাটাক গোলস আমি দেখালাম যে অ্যাকুট ট্রিটমেন্ট অফ দ্য অ্যাডমিশন, বেড রেস্ট, এনপিও, এনজি সাকশন ফ্লুইড দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, পিপিআই দিলাম, অ্যানালজেসিক্স দিলাম, এনি অফ দ্য অ্যান্টিস্পাজমেটিক যদি ক্রাম্পিং পেন থাকে, অ্যান্টিমেটিক যদি আমাদের দরকার লাগে, এনেমা সিমপ্লেক্স। আর এগুলো একই কথা আমরা ওইখানে দেখানো হয়েছে। এখন আসেন যে আমরা ইনভেস্টিগেশন কি করব। হ্যাঁ, আমরা একটা পেশেন্টের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন খুব সহজ। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে এই রোগীকে আমাকে একটা প্লেন এক্স অ্যাবডোমিনাল প্রচার করতে হবে, এবং এটা কালকা না বলতে হবে, আপনি এক্সরেটা করে ফিল্মটা দেখাবেন রোগীকে, পর আপনি ইন্ডিয়া ফ্লুইড দিয়ে সেটেল, আপনি ইনজেকশন দিলেন, ফ্লুইড দিলেন, তারপরে ট্রলি দিয়ে পাঠাই দিবেন, যেটা আপনি একটা এক্সরে করে নিয়ে আসবেন, এবং এক্সরে করার পরে হোয়াইট ফিল্মটা নিয়ে আসবেন, কারণ এটা আমার পারফোরেশন এবং ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, সার্জিক্যাল কজকে এক্সক্লুড করতে হবে। তাকে আমি একটা আল্ট্রাসাউন্ড লিখে দিব যে কালকে সকালে সিরিয়াল দিয়ে আপনি আল্ট্রাসাউন্ড করবেন। আমার উদ্দেশ্য কি, অ্যাকুইট কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, পাইলোনেফ্রাইটিস, পিআইডি, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, কতগুলো জিনিস আল্ট্রাসাউন্ডে ধরা হয়। আচ্ছা, আমাদের মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে যাবে, আপনারা চলে গেলে আবার এই লিংকে ঢুকবেন। তাহলে আল্ট্রাসাউন্ড স্টেটোস্কোপ অফ অ্যাবডোমেন বলা হয়। এছাড়া আমরা আর কি করব, সিবিসি করব, লিউকোসাইটিস আছে কিনা, আরবিএস কেটিন করব, ইউরিনারিমি করব পাইলোনেফ্রাইটিস জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলাম রাইপেস করতে হবে। আপনি যদি সিভিয়ার পেন মনে হয় আর আপনার ডায়াগনোস যদি মনে করেন প্যানক্রিয়াটাইটিস সাসপেক্ট করেন, তো অবশ্যই 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 সিলাম লাইপেস করতে হবে। তাহলে সিবিসি, আরবিএস কেটিন, ইউরিনারিমি এবং লাইপেসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে 5টা ইনভেস্টিগেশন খুব গুরুত্বপূর্ণ, প্লেন এক্স অ্যাবডোমেন, আল্ট্রাসোনো, সিবিসি, আরবিএস কেটিন তো